হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফারটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হয় সেটা আলোচনা করব। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে এই একটি ক্লাসে কমপ্লিট করে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ইংরেজি ক্লাস আমি বেসিক থেকে শুরু করেছি। টেন্সের ক্লাস একদম প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু হয়েছে। তোমরা যদি টেন্সের ক্লাসগুলো দেখে না থাকো, দেখবে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে। প্লেলিস্ট থেকে পরপর তোমরা ক্লাসগুলো প্রথম থেকে দেখে নিও, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। সামনে আপকামিং যেসব পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে এবং ইংরেজিকে মজবুত করার জন্য টেন্স অত্যন্ত প্রয়োজনীয় একটি টপিক। ঠিক আছে, চলো ক্লাসে চলে যাই। তাহলে কি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, উত্তরে হবে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বাকি আছে। আমি আবার বলছি, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বাকি আছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার স্ট্রাকচারে আসি, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে হয়। প্রথমে আসি অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কি হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুযায়ী এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্টস। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্টস। এটা মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক আছে, এবার আসি হ্যাভ হ্যাজের ব্যবহার। কখন হ্যাভ হবে এবং কখন হ্যাজ হবে। সাবজেক্ট যদি আই হয় তাহলে হ্যাভ হবে এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে। আমি বোর্ডে একবার লিখে দিচ্ছি, তোমরা খাতাতে লিখে নিও। অর্থাৎ আই থাকলে হ্যাভ হবে, অর্থাৎ আইয়ের পরে সবসময় হ্যাভ বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ হি, শি, ইট, কোনো একজন ব্যক্তির নাম, এগুলো বোঝালে কি হবে হ্যাজ। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, যেমন দে, ইউ, রাম অ্যান্ড শ্যাম, দ্য বয়েজ, মানে ছেলেগুলো, একের বেশি বোঝালে তখন কি হবে হ্যাভ হবে। ঠিক আছে, তাহলে হ্যাভ হ্যাজের ব্যবহার না জানলে খাতাতে লিখে নিও, আর জানলে রিভিশন হয়ে গেল। এবার এক্সাম্পলে আসি, যেমন আমি ভাত খেয়েছি, অর্থাৎ কাজটি আমার কমপ্লিট হয়েছে কিন্তু ফল এখনো বাকি আছে। ফল বলতে কি বুঝি, মনে করো তুমি ভাত খেয়েছো, অর্থাৎ তোমার পেট ভরা আছে, অর্থাৎ তুমি আর খেতে পারবে না, এই যে তোমার ফলটা বাকি আছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অথবা সে স্কুলে গিয়েছে, অর্থাৎ এইমাত্র কাজটি শেষ করলো। ঠিক আছে, এরকম বোঝালে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি ভাত খেয়েছি ইংলিশে কি হবে, আমি ভাত খেয়েছি। তাহলে সাবজেক্ট কি আই, বাক্যে যে কাজ করে সেটা হয় সাবজেক্ট বা কর্তা। তাহলে আই, আইয়ের পরে কি হয় হ্যাভ, আই হ্যাভ, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ইংলিশ সেন্টেন্স গঠন করার সময় অবশ্যই
স্ট্রাকচার মানতেই হবে। ঠিক আছে, যেমন প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পিপি ফর্ম, তারপর অবজেক্ট বা অবজেক্ট না থাকে কমপ্লিমেন্টস, এইভাবে হবে। তাহলে আই হ্যাভ, তারপর ভার্ব লিখতে হবে। ভার্ব কোনটা? খাওয়া, কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝালে এগুলো হচ্ছে ভার্ব। খাওয়া ইংলিশ কি? ইট, অর্থাৎ ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ইটেন। আই হ্যাভ ইটেন, এবং অবজেক্ট কি? রাইস। অবজেক্ট কিভাবে নির্ণয় করে? এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি খেয়েছি? ভাত খেয়েছি, উত্তর পাওয়া গেল, অর্থাৎ এটা অবজেক্ট বা কর্ম। তাহলে আই হ্যাভ ইটেন রাইস। এবার আসে এই সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করবে। আমি এখানে নেগেটিভের স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। নেগেটিভ করার সময় শুধু একটা নট ব্যবহার করতে হবে, অথবা নট এমন কতগুলো সেন্টেন্স আছে সেখানে নট ব্যবহার না করেও অন্যান্য নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে সেটাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নাবাচক অর্থে তোমাকে প্রকাশ করতে হবে। যেমন যদি বলি আমি এটা কখনো করিনি, তাহলে কি হবে? প্রথমে আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি কিভাবে নেগেটিভ করতে হয়, তারপর এক্সাম্পল যাচ্ছি। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস তারপর কি হবে? নট। এই নটটা অবশ্যই এই হ্যাভ হ্যাজের পরে বসবে, হ্যাভ নট, হ্যাজ নট। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটি কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাভ নট, হ্যাজ নট, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। যেমন প্রথমে সেন্টেন্স লিখেছিলাম আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এর নেগেটিভ কি হবে? আই হ্যাভ, তারপর নট, আই হ্যাভ নট ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খাইনি। ঠিক আছে, না করা অর্থে বোঝাচ্ছে আই হ্যাভ নট ইটেন রাইস। এবার মনে করো একটা বাংলা সেন্টেন্স লিখি, আমি এটা কখনো করিনি। আমি এটা কখনো করিনি। ঠিক আছে, তাহলে সাবজেক্ট কি? আই, আইয়ের পরে কি বসে? হ্যাভ, তারপর নট। কখনো না বোঝালে কি হয়? নেভার, নেভার ইট। ঠিক আছে, আমি যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়েছে। কারণ কি? এখানে দেখো নেগেটিভ ওয়ার্ডটি দুবার ব্যবহার হয়েছে। নট মানেও না, আবার নেভার মানে কখনো না। অর্থাৎ দেখো এই না শব্দটা একটা সেন্টেন্সের মধ্যে দুবার ব্যবহৃত হচ্ছে। তাহলে এই না শব্দটি একটি সেন্টেন্সে দুবার ব্যবহৃত হয় না, অর্থাৎ এখানে এই নটটা হবে না, তাহলে শুধু কি হবে? নেভার। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? আই হ্যাভ নেভার ইট, মানে সরি, এখানে একটি ভার্ব বসাতে হবে, ডান। তাহলে আরেকবার আমি লিখছি, মনে করো এটা লিখলাম আই হ্যাভ নট ডান নেভার ইট, তাহলে এখানে না দুবার ব্যবহৃত হচ্ছে, তাহলে দুবার ব্যবহৃত হবে না, এখানে নট হবে না। আই হ্যাভ নেভার, নেভারটা এখানে হবে আই হ্যাভ নেভার ডান ইট, অর্থাৎ আমি এটা কখনো করিনি। এটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার, কারেক্ট। ঠিক আছে, যদি এরকম লিখি আই হ্যাভ নট ডান
নেভার ইট, এটা কিন্তু রং হবে। ঠিক আছে, এটা রং হবে, এটা কারেক্ট হবে, কারণ না শব্দ একটা সেন্টেন্সে দুবার বসে না। ঠিক আছে, এবার আসি কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়মকে অক্সিলারি ভার্ব সবসময় বাক্যের প্রথমে বসে এবং অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসে। তাহলে প্রথমে স্ট্রাকচার লিখছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ কি হবে? পারফেক্ট টেন্সেতে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়, অর্থাৎ এই হ্যাভ অথবা হ্যাজ প্রথমে ব্যবহৃত হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর কি হবে? সাবজেক্ট, তারপর ভার্বের থ্রি, তারপর অবজেক্ট, এবং শেষে অবশ্যই কোশ্চেন মার্ক হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ না হয়ে সব সময় কোশ্চেন মার্ক হবে। এটা অবশ্যই মনে রাখবে। পরীক্ষাতে যদি তুমি ভুল করে ফুল স্টপ দিয়ে দাও তাহলে তোমার কোশ্চেনটা কিন্তু রং হয়ে যাবে। অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে মনে করো প্রথমে লিখেছিলাম আই হ্যাভ ইটেন রাইস। এবার আই বদলে মনে করো হি লিখলাম, তাহলে হি এর পরে কিন্তু হ্যাজ হবে, কারণ হি হলো সিঙ্গুলার নাম্বার। তাহলে হি হ্যাজ ইটেন রাইস। ঠিক আছে, হি হ্যাজ ইটেন রাইস মানে সে ভাত খেয়েছে। এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? হ্যাভ হ্যাজ প্রথমে হবে, তাহলে হি এর পরে কি বসে? হ্যাজ বসে, অর্থাৎ এক্ষেত্রে প্রথমে হ্যাজ হবে। হ্যাজ হি ইটেন রাইস মানে সে কি ভাত খেয়েছে? প্রশ্ন করা হচ্ছে, সে কি ভাত খেয়েছে? হ্যাজ ইটেন রাইস। হ্যাভ দে প্লেড ক্রিকেট? অবশ্যই কোশ্চেন মার্ক হবে। অর্থাৎ মিনিংটি কি হচ্ছে? তারা কি ক্রিকেট খেলেছে? কোশ্চেন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। নেগেটিভ কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এবং হ্যাভ হ্যাজের পরে নট, তারপর যা আছে তাই। এবং ইন্টারোগেটিভ ক্ষেত্রে এই হ্যাভ হ্যাজটা প্রথম হয়, তারপর সাবজেক্ট হয়, তারপর ভার্বের থ্রি, তারপর অবজেক্ট। ঠিক আছে, আমি ছোট ছোট পার্টে ইংলিশ ক্লাসগুলো করাচ্ছি। টেন্সের ক্লাস যখন শেষ হয়ে যাবে আমি বিস্তারিত প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো এবং সেখানে অনেক উদাহরণ প্র্যাকটিস করাবো। অর্থাৎ আজকে এই পর্যন্তই রইল। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।